জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস, রাতে বাইডেনের সাথে বৈঠক। কাল থেকে খুলছে সব পোশাক কারখানা, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। কক্সবাজারে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত, আটক 6, গ্রামের বাড়িতে শোক। 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, মন্তব্য সেনা প্রধানের। সংস্কার কাজ দীর্ঘায়িত হবে, ডক্টর বদিউল আলম। আসসালামু আলাইকুম, শারমিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে আর ১.৫ ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নোবেলজয়ী ইউনুসের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠক এখন সবার আগ্রহের কেন্দ্রে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 5 দিনের সফরে সোমবার রাতে নিউ ইয়র্কে আসার পর আজ মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবার কথা রয়েছে। বিগত 30 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এ ধরনের বৈঠক এটাই প্রথম। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। আগামী 27 সেপ্টেম্বর সকালের অধিবেশনে ডক্টর ইউনুস বক্তব্য রাখবেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে। তার বক্তব্য শুনতে বিশ্ব নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডক্টর ইউনুসের উপপ্রেস সচিব জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার উপস্থিতি এই সংস্থাকে আরো আলোকিত করবে। ওনার মতো একটা ব্যক্তিত্ব, যিনি আসলে বিশ্ব অর্থনীতির অনেক কিছু খোঁজখবর রাখেন, আবার এবং বিশ্ব অর্থনীতির নতুন নতুন কিছু ধারণা উনি যোগ করেছেন, যে ধারণাগুলো থেকে আসলে সারা বিশ্বই উপকৃত হচ্ছে, নট জাস্ট বাংলাদেশের। তো এই কারণে ওনাকে সারা বিশ্ব সম্মান করে। সেটা অর্থনীতিবিদ হিসেবেই ওনাকে আগে থেকেই সম্মান করতেন, আর এখন তো উনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, সরকার প্রধান হিসেবে এখানে আসছেন। সেটার সাথে এটা যখন যোগ হয়েছে, উনি আসলে আসলে যে ইউএন এর প্রতিও মানুষের আস্থাটা আসলে তখন আরেকটু হলেও বেড়ে যায়। একই দিন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধশতাব্দী পূর্তি উপলক্ষে স্থায়ী মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইউনুস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 27 সেপ্টেম্বর রাতে দেশের পথে রওনা হবেন ডক্টর ইউনুস। তার আগে সকালে সাধারণ অধিবেশনে 8 নম্বর বক্তা হিসাবে বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখবেন। তার বক্তব্যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ছাড়াও বাংলাদেশে জুলাই বিপ্লবের আগের এবং পরের ঘটনা তুলে ধরা হবে। এদিকে ডক্টর ইউনুসের আগমনে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত সমাবেশ করেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দুইজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে তারা দুজন এই বৈঠক করেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই সরকার কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আগামীকাল থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে ও কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। সচিবালয়ে মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তারা। এ সময় 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর করা সহ শ্রমিকদের 18টি দাবি মেনে মালিক শ্রমিকদের যৌথ বিবৃতি দেওয়া হয়। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। দফায় দফায় বৈঠক করেও ঠেকানো যায়নি সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, এমনকি শ্রমিকের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও মালিক শ্রমিক প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের প্রায় 50 দফা দাবির যৌক্তিক ও এখনই বাস্তবায়নযোগ্য 18টি দাবি মেনে নেবার সিদ্ধান্ত হয়। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি।
যার মধ্যে 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর, মূল্যস্ফীতি বিবেচনায় নভেম্বরের মধ্যে ইনক্রিমেন্ট, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে কমিটি গঠন, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা, মাসে 250 টাকা হাজিরা বোনাস, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসায় স্থানীয় প্রভাব নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন ও গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা অন্যতম। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয় সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আর বিশৃঙ্খলায় দেশের বাইরে থেকেও ইন্ধন দেয়া হচ্ছে উল্লেখ করে বুধবার থেকে এমনটা হলে সরকার কঠোর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাজের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। এ সময় সরকার শ্রমিকদের দাবি পূরণে আন্তরিক জানিয়ে কাজে ফেরার আহ্বান জানানো হয় মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে। আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। পরে তার মরদেহ টাঙ্গাইলে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মা। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ অলি, ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার করের বেতকা গ্রামে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের লাশ। বাদাছর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাশিউর রহমান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আত্মীয় স্বজন ও স্থানীয়রা অংশ নেন। ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন। চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেজন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, বাট আনফরচুনেটলি বাঁচানো যায়নি। এর আগে মঙ্গলবার বিকেল 3টার দিকে সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় তানজিমের বাবা সারওয়ার জাহান। বারবার মূর্ছা যাচ্ছেন মা নাজমা বেগম। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 2022 সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। যে কোনো পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকার ঘোষণা দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন সেনাপ্রধান। বলেন, যাই আসুক না কেন সেনাবাহিনী নোবেলজয়ী ইউনূসের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করা এবং তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা।
দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্রের সংস্কারগুলো সম্পন্ন করতে পূর্ণ সহায়তা ও সমর্থন দেয়া অব্যাহত রাখা। তৃতীয়ত, আগামী ১.৫ বছরের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। চতুর্থত, বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করারও আশ্বাস দিয়েছেন জেনারেল ওয়াকার। এদিকে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই তৈরি হবে নির্বাচনী রোড ম্যাপ। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন। বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে 18 মাসের মধ্যে এই নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, 3 মাসের মধ্যে এই সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে। আমি মনে করি যে এটা নির্ধারিত হবে রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়, তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে লাভবান করতে কাজ করবে কোরিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা জানানো হয়। বৈঠকে গুরুত্ব পেয়েছে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। দীর্ঘ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, বৈঠকে অর্থনৈতিক বিষয় ছাড়াও 5ই আগস্টের গণঅভ্যুত্থানে পরবর্তী রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সময় উভয় পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ এবং কোরিয়ার মানুষ উপকৃত হতে পারে, এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সম্পর্কের মূল ভিত্তি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একটি নির্বাচনী রোড ম্যাপ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী দুর্বৃত্তদের পুড়িয়ে দেয়া কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে একটি হোটেলে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সাইমালটেনিয়াসলি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই, যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে। এবং এটা এই জন্যেই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে। চলতি মাসে 23 দিনেই এডিস মশার কামড়ে 50 জনের মৃত্যু হয়েছে, যা গেল মাসে দ্বিগুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 12টি টিম গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ জানান, সবাই নিজ উদ্যোগী হয়ে এগিয়ে আসলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। মেজবাহ হাসানের রিপোর্ট। শিশু জিহাদের হঠাৎ জ্বর, তারপর কয়েক ধাপে প্লাটিলেট কমে যাওয়ায় শেষমেশ ঠাঁই হয়েছে হাসপাতালে। গেল কয়েকদিনে অবস্থার উন্নতি হলেও খাওয়ানোই যেন দায়। কয়েকদিন পরে আবার কমে গেছে, 2,50,000 হয়ে গেছে। এরপর হঠাৎ করে 4-5 দিন আগে আপনার কমে গেছে 43,000, খালি 43,000। খাওয়া দাওয়া তো এমনি করে না, একটু জোর করে রুচি কম, ডাবের পানি, স্যালাইন এগুলা খাওয়াচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল কয়েক মাসের তুলনায় এ মাসে আক্রান্ত ও মৃত্যু হয়েছে দ্বিগুণ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে 62.6% পুরুষ।
ও 37.4% নারী, যার মধ্যে আবার 19%ই শিশু। কাশি ছিল, সর্দি ছিল না, বুকে ব্যথা আর হলো গিয়ে গা চাপায় কামড়ায়, এখন সবই সুস্থ বোধ করছে। 15,000 ছিল কালকে, আজকে যদি ধরেন 10,000-এর দিকে চলে যায় তাহলে ব্লাড দেওয়া লাগবে, আর যদি 10,000 থেকে মানে 15,000 থেকে 1 পয়েন্টও বাড়ে তাহলে আর ব্লাড দেওয়া লাগবে না। ডেঙ্গুর ঝুঁকি এড়াতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের সেবা নেওয়ার কথা জানান ডিএনসিসি হাসপাতালের এই পরিচালক। রোগীরা যথাসময়ে আমাদের কাছে আসছেন এবং এইভাবে যদি আসেন বা সময় মতো তারা যদি ডাক্তারের কাছে আসেন তাহলে অবশ্যই মৃত্যু প্রিভেন্ট করা সম্ভব। ঢাকার বাইরের রোগীদের কষ্ট করে আমাদের ঢাকাতে আসতে হবে এমন নয়, কারণ প্রতিটা জায়গায় কিন্তু একই ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। এই ভয়াবহ পরিস্থিতি এড়াতে রাজধানীর আরমানিটোলায় সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ। বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন, তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে। যেমন আজকে দেখলাম ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তাহলে ওই 1 বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ, সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না? এই কালচারটা দূর করতে হবে। পরিচ্ছন্নতার জন্য জনপ্রতিনিধিদের নিজ উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তাকে এই জরিমানা করা হয়েছে। মঙ্গলবার BSEC সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে BSEC জানিয়েছে, একই শেয়ারে কারসাজির জন্য সাকিব আল হাসান ছাড়া আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ইশাল কমিউনিকেশনকে সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 মাস জুড়ে কারসাজি করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম 34.5 টাকা বা 84% বাড়ানো হয়েছিল। হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। পুলিশ জানায়, উপজেলার ভাবনাকান্দি গ্রামের হাজি রফিকুল্লাহ ছেলে আরজুবিয়া ও তার আপন ভাই আব্দুল হাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ওয়াহিদ মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। দুপুরে উপজেলার উসালিয়া পাড়ার এক মোটরসাইকেল চালক বড্ডা পাড়ার এক ভ্যান চালককে মারধর করলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী মোহাম্মদপুরের টাউন হলে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভায় উপদেষ্টা একথা জানান। সেই সাথে তিনি বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানায়ও অভিযান পরিচালনা শুরু হবে। পলিথিন ব্যবহার বন্ধে অভ্যস্ত হওয়ার জন্য মানুষ পর্যাপ্ত সময় পাচ্ছে মন্তব্য করে বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজে ব্যাগ ব্যবহার বাড়ানোর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্লাস্টিক ও পলিপ্রোপাইলিনের ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সারা দেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল হোসেন ও মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সাংস্কৃতিক সচিব, ওয়াকফ প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সারওয়ার পার্থ।
গত 10 সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজ ভান্ডারীর অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় 69টি মাজার ভাঙা হয়েছে বলেও জানান রিটকারী আইনজীবী। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে যতটা সম্ভব নিজস্ব সম্পদ ব্যবহার করা হবে। কিছু কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা প্রয়োজন। IMF বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। শুধু IMF-ই নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সেগুলো পরবর্তীতে IMF-কে জানাতে হবে। এবারে ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষ থাকলেও তাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের এই আত্মবিশ্বাসের নেপথ্যে শারজার স্পেন বান্ধব কন্ডিশন। রাবেয়া মারুফাদের নিয়ে সাজানো বোলিং লাইন আপকে বিশ্বসেরা বললেন হেড কোচ হাসান তিলকারত্নে। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছিলেন নারী দলের ক্রিকেটাররা। খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ কর্তা ব্যক্তিরা। ফটো সেশন শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে জ্যোতি জানান, বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছেন তারা। জায়গা করে নিতে চান সেমিফাইনালে। স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই 3টা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো প্রত্যেকটা টিমের এগেন্সট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, সেটা আমাদের জন্য বেটার হবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকায় হারায় আসছি T20-তে, সো ওদের এগেনস্টে আমাদের একটা ভালো করার এক্সপিরিয়েন্স আছে। নতুন অপোনেন্ট, ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো, নেওয়ার ন। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে এবারে দলে চমক ব্যাটার তাজ নেহারের অন্তর্ভুক্তি। তবে এছাড়াও দিশা রাবেয়াদের নিয়ে বেশ শক্তিশালী বোলিং লাইনআপ আছে বাংলাদেশের, যা হেড কোচ হাসান তিলকারত্নের মতে বিশ্বসেরা। বোলিংয়ে আমাদের মূল শক্তি, আমাদের ব্যাটাররা ভালো খেললে জয় পাওয়াটাও সহজ হবে। 2014 সালের পর বিশ্বকাপ এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এবার সে ধারাটাই পরিবর্তন করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিলয় মজুমদার, NTV নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ইস্পাহানি মির্জাপুরটি ভারত বাংলাদেশ টেস্ট প্রসঙ্গ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে পা রেখেছে বাংলাদেশ দল। আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট। তবে কানপুরে ম্যাচকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। গতকাল ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়েছে হিন্দু মহাসভা, যার পরিপ্রেক্ষিতে এই সংগঠনের 20 সদস্যের বিরুদ্ধে FIR দায়ের করেছে স্থানীয় পুলিশ। এছাড়াও গোয়ালিয়রে প্রথম T20 ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে সংগঠনটির দাবি, 5ই আগস্টের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে তারা এই 2টি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিছুক্ষণের মধ্যে বাইডেন ডক্টর ইউনুস বৈঠক, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান। কাল থেকে খুলছে সব পোশাক কারখানা, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা।
কক্সবাজারে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত, আটক 6, গ্রামের বাড়িতে শোক। 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, মন্তব্য সেনা প্রধানের। সংস্কার কাজ দীর্ঘায়িত হবে, ডক্টর বদিউল আলম। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।